হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গায় যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10-এর আধুনিক পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানে বলতে গেলে কি যে তিনটি যুগ আমরা জানি। তিনটি যুগ আছে, একটি প্রাচীন যুগের পদার্থবিজ্ঞান, একটা মধ্যযুগীয় পদার্থবিজ্ঞান, একটা আধুনিক পদার্থবিজ্ঞান। প্রাচীন যুগের পদার্থবিজ্ঞান মানে কি? প্রাচীন যুগের পদার্থবিজ্ঞান হচ্ছে যে অ্যারিস্টটল, আর্কিমিডিস এদের যুগের পদার্থবিজ্ঞান। তারপর এলো মধ্যযুগীয় পদার্থবিজ্ঞান, যখন হলো আইজ্যাক নিউটনের যে গতিসূত্র, মহাকর্ষ সূত্র বা গ্যালিলিওর যেসব সূত্র তা ধরে। কিন্তু যখন আমরা প্রবেশ করলাম বিংশ শতাব্দীতে, তখন কি দেখা গেল যে শুধুমাত্র আইজ্যাক নিউটনের গতিসূত্র দিয়ে সব যে সমস্যার সমাধান হচ্ছে না। তাই দেখালো যে পদার্থবিজ্ঞানকে আরও মডিফাই করার প্রয়োজন আছে, কারণ সব কিছুর যে তত্ত্ব আমরা কিন্তু সেখান থেকে পাচ্ছি না। তাই নতুন যুগের উদ্ভাবন ঘটল আধুনিক পদার্থবিজ্ঞান দ্বারা। যেমন যে আগে ধরাতো যে পদার্থ হচ্ছে কি পরমাণু হচ্ছে অবিভাজ্য, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান দেখা গেল না, পরমাণুকে ভাঙা যায়, আর ভাঙলে উৎপন্ন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যেগুলি তোমরা জানো যে ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী জে টমসন, প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী গোল্ডস্টাইন, আর নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী স্যাডউইক। কিন্তু যে এখানে কিন্তু শেষ নয়। পরমাণুকে ভেঙে তো আমরা পাচ্ছি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কিন্তু আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন, নিউট্রন একত্রে জোটবদ্ধ অবস্থায় থাকে একসঙ্গে। তারা যে পরস্পর তীব্র আকর্ষণ বলের সাথে যুক্ত থাকে, যে বলকে বলা হয় নিউক্লিয় বল। কিন্তু দেখা যায় যে যেসব পরমাণুগুলির ভর সংখ্যা হচ্ছে অত্যন্ত বেশি, বিশেষ করে লেডের পরবর্তী যেসব পরমাণুগুলি আছে তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কি যে তাদের নিউক্লিয়াসগুলি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়। অর্থাৎ প্রোটন, নিউট্রনগুলো স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আলাদা হয়ে যায়, আর এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়। এই রশ্মিগুলিকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি, আর পদার্থের এই ধরন বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। এই যে রশ্মি নির্গত হয়, এই রশ্মি নির্গমন কিন্তু যে পদার্থের উপর প্রযুক্ত চাপ, পদার্থের উষ্ণতা, পদার্থের মধ্য দিয়ে তড়িৎমাত্রা, এ সবের কিছুর উপর নির্ভর করে না। এটি স্বতঃস্ফূর্তভাবে নিজেতেই ঘটে আর অবিরাম ঘটতেই থাকে। যতদিন যায় এর যে তীব্রতা কমতে থাকে, অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মি বেরোনোর হারটা কমতে থাকে, কিন্তু সেটা কখনো কিন্তু শূন্য হয় না, চলতেই থাকে। এখন এই যে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন ঘটে, এরকম রশ্মি আছে তিনটি। একটা হচ্ছে আলফা, দ্বিতীয় হচ্ছে বিটা, হচ্ছে গামা। পরনিউক্লিয়াস থেকে এই তিন ধরনের রশ্মি নির্গত হয়, আলফা, বিটা, গামা। এবার দেখি এই তিনটি রশ্মি প্রকৃতি কিরূপ। আলফা রশ্মি এর ভর হচ্ছে 4 একক, পরমাণু ক্রমাঙ্ক 2 একক, আধান হচ্ছে +2 একক, অর্থাৎ দুটি প্রোটনের আধানের সমতুল্য। বিটা কণা এর ভর হচ্ছে একটি ইলেকট্রনের সমান। আচ্ছা, আলফা কণার ভর 4 একক মানে বলে দিচ্ছি। 4 একক মানে যদি হাইড্রোজেনের
একটি সাধারণ হাইড্রোজেন পরমাণুর ভর যদি আমরা 1 একক ধরি, তাহলে আলফা কণার ভর হচ্ছে 4 একক। অর্থাৎ সোজা কথায় যে আলফা কণাতে দুটি প্রোটন আছে, যেহেতু এর পরমাণু ক্রমাঙ্ক 2, এবং 4-2 সমান দুটি নিউট্রন আছে। যেহেতু দুটি প্রোটন ও দুটি নিউট্রন, তাই তার ভর সংখ্যা হচ্ছে 4, তাই ভর ধরা হচ্ছে 4 একক। পরমাণু ক্রমাঙ্ক 2 একক। বিটা কণায় কিন্তু কোনো প্রোটন বা নিউট্রন নেই। এর ভর হচ্ছে একটি ইলেকট্রনের সমতুল্য। এর পরমাণু ক্রমাঙ্ক 0 আর এর আধান হচ্ছে -1 একক, অর্থাৎ একটি ইলেকট্রনের সমান। সোজা হতে বলা যেতে পারে বিটা কণা একটি ইলেকট্রনের মতোই আচরণ করে, যদিও এটি ইলেকট্রন নয়। গামা। গামা রশ্মির ভর হচ্ছে 0, পরমাণু ক্রমাঙ্ক 0 আর আধানও 0। যেহেতু গামা রশ্মির ভর 0, তাই একে রশ্মি বলেই চিহ্নিত করা হয়। একে কিন্তু কণা বলা যায় না, কারণ কণা বলতে গেলে তার কিছুটা হলেও ভর প্রয়োজন। যদিও আধুনিক পদার্থবিজ্ঞানে দেখা গেছে যে যদি একটা কণাকে ভাঙা হয় তাহলে সেখানে প্রচুর শক্তি উৎপন্ন হয়। আবার যদি কোনো রশ্মি বা শক্তিকে জমাট বাঁধানো হয়, তা সেখানে কিন্তু কণা তৈরি হতে পারে। অর্থাৎ কণা এবং শক্তি দুটো কিন্তু যে পরস্পরের সমতুল্য। এরপর দেখি এদের যে বেগটা কত। আলফা কণার বেগ হচ্ছে সবচেয়ে কম, বিটা কণার তার তুলনায় বেশি, আর গামা রশ্মির বেগ হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগের সমান। এরপরে ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা মানে কি? কোনো পদার্থকে ভেদ করার ক্ষমতা। যেহেতু আলফা কণার ভরটা বেশি এবং বেগটা কম, তাই এর কিন্তু কোনো পদার্থকে ভেদ করার ক্ষমতা কিন্তু কম। বিটা কণার যেহেতু বেগ আলফা কণার তুলনায় বেশি এবং ভরটা কম, তাই এর ভেদন ক্ষমতা আলফা কণার তুলনায় অনেক বেশি। আর গামা রশ্মির যেহেতু ভর প্রায় নেই বলে চলে, এবং এই যেহেতু বেগ হচ্ছে সবচেয়ে বেশি, তাই এর ভেদন ক্ষমতা হচ্ছে সর্বাধিক। এবার গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। গ্যাসকে আয়নিত করার ক্ষমতার জন্য যে আধানটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে কার্পত আধান। যেহেতু আলফা কণার আধান বেশি, ভর বেশি, তাই এর কিন্তু গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি। বিটা কণার গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা কণার তুলনায় কম, আর গামা রশ্মির হচ্ছে সবচেয়ে কম। যেহেতু এর কোনো ভর তো নেই এবং কোনো আধানও নেই, তাই কিন্তু সহজে গ্যাসকে আয়নিত করতে পারে না, পারলেও সেটা কম পরিমাণ। এবার দেখি যে একটা পরমাণু থেকে এই আলফা, বিটা এবং গামা এইসব যে রশ্মি নির্গত হওয়ার কারণটা কি, কি কারণে এইসব রশ্মি নির্গত হয়। আগে বললাম একটা পরমাণুর মাঝখানে থাকে কি প্রোটন আর নিউট্রন, এরা একত্রে জোড়বদ্ধভাবে থাকে। যে বলের প্রভাবে এরা একত্রে থাকে সেটা হচ্ছে নিউক্লিয় বল। কিন্তু কথা হচ্ছে এই নিউক্লিয় বলটির উদ্ভব হয় কি করে? এর উদ্ভব হওয়ার কারণ কি? কারণ যে পরনিউক্লিয়াস কি দেখা যায়, প্রোটন নিউট্রন এবং নিউট্রন প্রোটনে অনবরত রূপান্তর ঘটে। এদের মধ্যে মেসন কণা বলে এক প্রকার কণা আছে, যার আদান প্রদান ঘটে, যার জন্য দ্রুত গতিতে প্রোটন নিউট্রন আর নিউট্রন প্রোটনে রূপান্তর হয়, যার ফলে যে এদের মধ্যে বিকর্ষণ পরিবর্তে একটা তীব্র আকর্ষণ ক্রিয়া করে, যা হচ্ছে নিউক্লিয় বল। কিন্তু এই বলটি পরমাণুর অতি ক্ষুদ্র জায়গার মধ্যে সীমাবদ্ধ। যখন পরমাণুর আয়তন খুব বেশি বেড়ে যায়, তখন কি দেখা যায়? এই বলের প্রভাব কমতে থাকে, আর একটা নির্দিষ্ট ভর সংখ্যার পরে
কি দেখা যায় যে এর প্রভাব এক প্রকার শূন্য হয়ে যায়। তাই তখন প্রোটন নিউট্রনগুলো একত্রে থাকতে পারে না, তাই তারা স্বতঃস্ফূর্তভাবে যে নিউক্লিয়াসকে ছেড়ে বাইরে বেরোতে শুরু করে দেয়, যার ফলে এই তিন ধরনের রশ্মি নির্গত হয়, আলফা, বিটা এবং গামা। এছাড়াও পরমাণুর মধ্যে নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাতটা সাধারণত হতে হয় 1.5 কম। যদি 1.5 বেশি হয়ে যায় তাহলে কিন্তু যে সেই নিউক্লিয়াসটি স্থায়ী থাকে না। যেমন দেখা যাচ্ছে লেডের ক্ষেত্রে ভর সংখ্যা হচ্ছে 206, পরমাণু ক্রমাঙ্ক 82, তাই নিউট্রন সংখ্যা হচ্ছে 206 - 82 সমান 124। তাই লেডের ক্ষেত্রে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত হচ্ছে 124/82, অর্থাৎ এর মানটা কিন্তু 1.5 কম হয়। যেহেতু মানটা 1.5 কম, তাই লেড হচ্ছে অতেজস্ক্রিয়। কিন্তু লেডের পরবর্তী মৌলের ক্ষেত্রে কি দেখা যায় যে এই মানটা 1.5 বেশি হয়ে যায়, তাই সেটা তেজস্ক্রিয় মৌলে রূপান্তর হয়। তাহলে তখন পরমাণু কি চেষ্টা করে যে এই অনুপাতটাকে 1.5 মধ্যে আনার। আর এই উদ্দেশ্য নিয়েই তারা যে নিউট্রন, প্রোটন এগুলোকে নির্গত করতে শুরু করে, যতক্ষণ না এই অনুপাতটা 1.5 মধ্যে আসে না। আর এই উদ্দেশ্য নিয়েই তারা নির্গত করে আলফা কণা। আগে বললাম যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2 একক আর ভর হচ্ছে 4 একক। সোজা কথা বলতে গেলে আলফা কণা হচ্ছে একটি ইলেকট্রনবিহীন হিলিয়াম পরমাণু। বিটা যেটা আধান হচ্ছে -1 একক, বা যেটা বললাম যে একটি ইলেকট্রনের সমতুল্য। আর গামা তো বললাম যার ভর, আধান সব শূন্য। এবং প্রশ্ন হচ্ছে যে পরমাণু নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক, পজিটিভ, তাহলে এখান থেকে বিটা কণা নির্গত হচ্ছে কি করে? বিটা কণা তো নেগেটিভ, তো সেটা কিভাবে নির্গত হয়? আসলে একটি নিউট্রন ভেঙে উৎপন্ন একটি প্রোটন আর একটি বিটা কণা, আর এই বিটা কণা নির্গত হয় পরমাণুর নিউক্লিয়াস থেকে। কারণ আগে বললাম যে এই তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.5 মধ্যে আনা। আর তার করার জন্য কি করতে হয় যে নিউট্রন সংখ্যাকে কমাতে হয় আর প্রোটন সংখ্যা বাড়াতে হয়। তাহলে যদি নিউট্রন প্রোটন রূপান্তর হয়ে যায় তার সেক্ষেত্রে কি হবে, নিউট্রন সংখ্যা একটা কমবে আর প্রোটন একটি বাড়বে। তাই সেটি কিন্তু যে নিউট্রন প্রোটন অনুপাতটা 1.5 মধ্যে আসার কিন্তু সম্ভাবনা বেড়ে যাবে। এইসব রশ্মি নির্গমনের ফলে পরমাণু নিউক্লিয়াসে কি বর্তন ঘটে? যদি একটি আলফা কণা বের হয় পরমাণু নিউক্লিয়াস থেকে, তাহলে কি দেখা যায় তার পরমাণু ক্রমাঙ্ক কমে যায় 2 একক, আর ভর সংখ্যা কমে যায় 4 একক। বিটা কণা যদি নির্গত হয় তাহলে পরমাণু ক্রমাঙ্ক কি হয়, আলফা কণা নির্গমনে কমে, পরমাণু ক্রমাঙ্ক 1 একক, ভর সংখ্যা 0 একক বাড়ে। আর গামা যদি নির্গত হয়
তা সেই ক্ষেত্রে পরমাণুক বা ভর সংখ্যা কোনটার কোনরূপ পরিবর্তন হয় না। যেমন যদি ধরি একটি পরমাণু এক্স, যা পরমাণু 92, ভর সংখ্যা 235, এখান থেকে একটি আলফা কণা নির্গত হলো, তাহলে পরমাণু কমবে 2, অর্থাৎ পরমাণু হবে 92 মাইনাস 2 মানে 90, আর ভর সংখ্যা কমবে 4, ভর সংখ্যা হবে 235 মাইনাস 4 মানে 231। যদি একটি বিটা কণা যদি নির্গত হয় তাহলে ভর সংখ্যা যা ছিল তাই রয়ে যাবে, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যাবে। আর যদি গামা যদি রশ্মি নির্গত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পরমাণুটির কোনরূপ পরিবর্তন হবে না। এবার সে তেজস্ক্রিয়তার ব্যবহার। তেজস্ক্রিয়তা নিশ্চিত কাজে কোথায় লাগে? তেজস্ক্রিয়তা যেটা তেজস্ক্রিয়তা সেটি কাজে লাগে কোথায়? প্রথমত যে বিভিন্ন ক্যান্সার চিকিৎসায় বিভিন্ন পদার্থের যে তেজস্ক্রিয় আইসোটোপগুলি কিন্তু কাজে লাগে। এছাড়াও যে পৃথিবীর বয়স বা কোনো গাছের বয়স নির্ণয়ের জন্য যে কার্বনের 14 ভর সংখ্যা বিশিষ্ট যে আইসোটোপটি আছে, যেটি হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, সেটি কিন্তু কাজে লাগানো হয়। এছাড়াও আরো নানা রকম বিষয়ে এই তেজস্ক্রিয় ধর্মটি কাজে লাগে। এবার হচ্ছে ভর ত্রুটি। ভর ত্রুটি জিনিসটি কি? যখন একটি পরমাণুর ভর নির্ণয় যখন করা হয়, পরমাণু ভর মানে আমরা কি জানি? মূলত প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর, এর যোগফল হচ্ছে পরমাণুর ভর। কিন্তু যখন একটা পরমাণু ভর নির্ণয় যখন করা হয় তাহলে দেখা যায় সেই পরমাণুতে যতগুলি প্রোটন আর নিউট্রনের ভর আছে তাদের যোগ করলে পরমাণুটির যে ভর আছে, পরমাণুটির প্রকৃত ভর কিন্তু তার তুলনায় কিছুটা কম হয়, অর্থাৎ পরমাণু কিছুটা ভর হ্রাস পায়। তাহলে যে পরিমাণ যে ভর তার হ্রাস পাচ্ছে পরমাণুটির, তাকে বলা হচ্ছে পরমাণুর ভর ত্রুটি। যেমন ধরি একটি পরমাণুতে আছে 2টি নিউট্রন আর 2টি প্রোটন। তাই 2টি নিউট্রন 2টি প্রোটন আছে, একটি নিউটনের ভর ধরলাম আমরা 1.675 10⁻24 গ্রাম, একটি প্রোটনের ভর 1.6725 10⁻24 গ্রাম। তাহলে এখান থেকে আমরা পাই 3.350 প্লাস 3.3450 10⁻24, মানে 6.6950 10⁻24। যদি 2টি নিউট্রন 2টি প্রোটন থাকে তাহলে সেই অনুযায়ী পরমাণুর ভর হচ্ছে এতটা। কিন্তু যখন পরমাণুর প্রকৃত ভর মাপা হয় দেখার হয়তো ভর হলো 6.6750 10⁻24 গ্রাম, অর্থাৎ পরমাণু ভর 6.6950 মাইনাস 6.6750 10⁻24,
মানে 0.02 ইন্টু 10⁻24 গ্রাম কমে গেল। তো যে পরিমাণ ভর কমলো পরমাণু তাকে বলা হচ্ছে তার ভর ত্রুটি। এখন এই ভরটা কমার কারণটা কি? পরমাণু কি কারণে পরমাণু ভর কমে? আমরা জানি পরমাণুতে প্রোটন আর নিউট্রন অনবরত যে মেসন কণা আদানের ফলে সেটা কি হচ্ছে, যে একসঙ্গে যে তারা পরমাণু খুব অতি ক্ষুদ্র জায়গার মধ্যে আবদ্ধ থাকে, যে বল করা হচ্ছে নিউক্লিয় বল। কিন্তু এই নিউক্লিয় বলের উদ্ভব হবে কি হবে, হয় কেন? এমনি এমনি হতে পারে না। যে কোনো বলের জন্য প্রয়োজন শক্তি। তাহলে এক্ষেত্রে যে শক্তির জন্য নিউক্লিয় বলের উদ্ভব করছে তা হচ্ছে নিউক্লিয় শক্তি। আর এই যে নিউক্লিয় শক্তি আসে পরমাণুর এই ভর হ্রাস পাওয়ার জন্য। কারণ পরমাণুর যে পরিমাণ ভর হ্রাস পাচ্ছে সেই পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয় আইনস্টাইনের E=mc² সূত্র অনুযায়ী। এমটা হচ্ছে পদার্থের ভর, সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আর এটা হচ্ছে উৎপন্ন শক্তি। যেহেতু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আমরা জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড একটা খুব বড় সংখ্যা, তাই এখানে খুব সামান্য পরিমাণ যদি ভর যদি ধ্বংস হয় তো সেখানে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, যে শক্তিটি যে নিউক্লিয় শক্তি রূপে সঞ্চিত থাকে, আর যার ফলে প্রোটন নিউট্রন একত্রে কিন্তু আবদ্ধ থাকে পরমাণুর অতি ক্ষুদ্র জায়গার মধ্যে। এরপর আসছে নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় বিভাজন জিনিসটা কি? নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝায়? যদি ইউরেনিয়াম সংকেত হচ্ছে 92U235, একে যদি একটি নিউট্রন কণা দ্বারা যদি আঘাত করা হয় তাহলে কি দেখা যায়? এই পরমাণুটি যে দুটি পরমাণুতে বিভক্ত হয়ে যায়, যাদের ভর হচ্ছে যে তুল্যতামূলকভাবে যে একে অপরের পরিপূরক, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা কিন্তু যে তুল্যতামূলক পরিমাপ করতে পারে, মানে একটার ভর কিন্তু অন্যটার তুলনায় নগণ্য নয়, দুটোর ভর হচ্ছে সমতুল্য। তাহলে সেক্ষেত্রে কি দেখা যায়? উৎপন্ন হয় বেরিয়াম পরমাণু, যার পরমাণু ক্রমাঙ্ক 56, ভর সংখ্যা 140। ক্রিপ্টন পরমাণু, যার পরমাণু ক্রমাঙ্ক 36, ভর সংখ্যা 92, আর 3টি নিউট্রন কণা ও বিপুল পরিমাণ শক্তি। এই বিক্রিয়াগুলো হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। অর্থাৎ এখানে কি হচ্ছে যে একটি নিউট্রন কণাকে একটা ইউরেনিয়াম পরমাণুকে একটি নিউট্রন কণা দ্বারা আঘাত করলে সেখানে বেরিয়াম আর ক্রিপ্টন পরমাণু উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে 3টি নিউট্রন উৎপন্ন হচ্ছে আর শক্তি উৎপন্ন হচ্ছে। এরপর আমরা এই 3টি নিউট্রনকে আবার যে তিনটি নিউট্রন দিয়ে 3টি ইউরেনিয়ামকে আঘাত করতে পারি, তা সেই ক্ষেত্রে আবার প্রতি ক্ষেত্রে 3টি নিউট্রন উৎপন্ন হবে, অর্থাৎ মোট 9টি নিউট্রন উৎপন্ন হবে। 9টি নিউট্রন উৎপন্ন হওয়া মানে কি? এখানে যা শক্তি উৎপন্ন হলো তার 3 গুণ শক্তি সেখানে উৎপন্ন হবে। আবার সেই 9টি নিউট্রন 9টি ইউরেনিয়াম আঘাত করতে পারে, ফলে 27টি নিউট্রন উৎপন্ন হবে, অর্থাৎ সেখানে শক্তি পরিমাণ কিন্তু যে এখানে যা উৎপন্ন হয়েছে তার 9 গুণ হবে। এমনি করে কিন্তু যদি আঘাত নিয়মিতভাবে যদি করা যায় তা সেখানে শক্তিও ধীরে ধীরে বাড়তে শুরু করে দিবে। এই ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া, এটা হচ্ছে চেইন রিঅ্যাকশন, যেখানে শৃঙ্খল আকারে কিন্তু বিক্রিয়াটা ক্রমশ ঘটছে, কিন্তু বিক্রিয়াটি নিয়ন্ত্রিত নয়, অনিয়ন্ত্রিত। কেন? কারণ প্রথমে যে শক্তি উৎপন্ন হলো পরে আরো বেশি হচ্ছে, তার আরো বেশি হচ্ছে, এমনি হতে হতে একটা সময় দেখা যাবে যে
বিক্রিয়ার যে শক্তি এত বেশি উৎপন্ন হয়ে গেল যে দেখালো সেখানে পুরো যে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে ব্লাস্ট হয়ে গেল। পরমাণু বোমা তৈরি করার সময় এই ধরনের যে বিক্রিয়া কিন্তু ব্যবহার করা হয়, যেটা হচ্ছে অনিয়ন্ত্রিত বিক্রিয়া। আবার যদি এটাকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু সেটা কিন্তু যে মানব কল্যাণেও কাজে লাগতে পারে। কি হবে, যদি দেখালো এখানে 3টা নিউটন উৎপন্ন হলো, 3টা নিউটনের মধ্যে 2টি নিউটনকে মন্দীভূত করে দেওয়া হলো, অর্থাৎ তারা যাতে অন্য ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করতে না পারে। তাহলে 2টি নিউটন পরমাণু যদি মন্দীভূত হয়ে গেল তাহলে আঘাত করবে কি 1টি নিউটন পরমাণু, অন্য একটি ইউরেনিয়ামকে। তা সেই ক্ষেত্রে এখানে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেই একই শক্তি উৎপন্ন হবে। সেখানে 3টি নিউটন উৎপন্ন হলো, তার মধ্যে আবার 2টি নিউটনকে মন্দীভূত করে দিয়ে গেল, আবার একটি আঘাত করলো আরেকটা ইউরেনিয়াম পরমাণুকে, সেখানে সে একই পরিমাণ শক্তি উৎপন্ন হবে। ফলে শক্তিটা কিন্তু হচ্ছে নিয়ন্ত্রণে। এই ধরনের বিক্রিয়া হচ্ছে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। আর এর ফলে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে পরমাণু বিদ্যুৎ তৈরি করা যেতে পারে। আর যে সেই পরমাণু বিদ্যুৎটি মানব কল্যাণে প্রচুর কাজে লাগতে পারে। তবে যদি বিক্রিয়া নিয়ন্ত্রিত না হয় তাহলে সেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আবার একটি পরমাণু বোমাতে বিস্ফোরণ ঘটে যেতে পারে, যেমন ঘটেছিল রাশিয়ার চেরনোবিলে। সেখানে হয়তো কোনো কারণে যে কুলিং সিস্টেম যেটা ছিল সেটা হয়তো নষ্ট হয়ে গেল বা বন্ধ হয়ে গেল, যার জন্য কিন্তু সেখানে বিক্রিয়াটি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, আর সেখানে কিন্তু সেই যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু বিশাল বিস্ফোরণ ঘটে, সেটা ধ্বংস হয়ে যায়। এরপর আসছে একদম যেমন কি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। নিউক্লিয় সংযোজনটা কি? নিউক্লিয় বিভাজনে একটি ভারী পরমাণুকে একটি হালকা পরমাণু দ্বারা হালকা কণা দ্বারা আঘাত করাচ্ছে। নিউক্লিয় সংযোজনে কিন্তু যে 2 বা তার বেশি হালকা পরমাণুকে পরস্পর সঙ্গে যুক্ত করা হয়, তাদের নিউক্লিয়াসগুলিকে কাছে আনা হয়, আর তাদের নিউক্লিয়াসগুলি পরস্পর যুক্ত হয়, আর এই যুক্ত হওয়ার ফলে সেখানে কিন্তু বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এখানে যে শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন যে শক্তি উৎপন্ন হয় তার তুলনায় অনেক অনেক গুণ বেশি। তবে এই নিউক্লিয় সংযোজনের যেটি হচ্ছে একটি সীমাবদ্ধতা, সেটা হচ্ছে কি এর জন্য কিন্তু যে নিউক্লিয় সংযোজনের জন্য কিন্তু যে প্রচুর পরিমাণ তাপশক্তি প্রয়োজন। এত পরিমাণ তাপশক্তি যেটা সাধারণ উপায়ে কিন্তু যে উৎপন্ন করা সম্ভব নয়, সেটা একমাত্র উৎপাদন করা সম্ভব নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। এই জন্যই যে নিউক্লিয় সংযোজন ঘটানোর পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটাতে হয়। সূর্য বা অন্যান্য যেসব নক্ষত্র আছে সেখানে যে এত বিশাল পরিমাণে শক্তি পাওয়া যায়, সেই শক্তির মূল উৎস হচ্ছে এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। তেজস্ক্রিয়তার যেমন কিছু গুণ আছে, একেবারে তেজস্ক্রিয়তা কিন্তু যে কিছু অপগুণ আছে। তেজস্ক্রিয় রশ্মিগুলো কিন্তু হচ্ছে মানব শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকারক। তেজস্ক্রিয় রশ্মিগুলো কিন্তু জীবন্ত কোষকে বিনষ্ট করতে সক্ষম, আর তাই তেজস্ক্রিয় রশ্মির প্রভাবে কিন্তু যে ক্যান্সার রোগ পর্যন্ত সৃষ্টি হতে পারে। এমনকি দেখা যাচ্ছে যেসব বিজ্ঞানীরা বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন তাদের অনেকেই আবার যে সেই তেজস্ক্রিয় রশ্মির জন্য কিন্তু মারাও গেছেন। তেজস্ক্রিয় রশ্মির জন্য যে ক্যান্সার আক্রান্ত হয়ে তারা মারা গেছে অনেকেই।
তাহলে এতটাই। যদি ভিডিও ভালো লাগে থাকে তো লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।